আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের ভিডিওতে। আমাদের আজকের ভিডিওটি হচ্ছে আমাদের গত ভিডিওর সিকুয়াল। তো আপনারা জানেন গত ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম আমদানি, রপ্তানি এবং ইনডেন্টিং ব্যবসার শিপিং টার্মস গুলো নিয়ে। তারপর আমরা আলোচনা করেছিলাম একটা প্রোডাক্ট কিভাবে শিপমেন্ট করতে হয় তার পুরো প্রক্রিয়াটি নিয়ে। দেন আমরা আলোচনা করেছিলাম সি ক্যাটাগরির শিপিং টার্মস গুলো নিয়ে। তো তারই ধারাবাহিকতায় আজকের ভিডিওতে আমরা যথাক্রমে ডি, ই এবং এফ ক্যাটাগরির শিপিং টার্মস গুলো নিয়ে আলোচনা করব। তো চলুন মূল আলোচনায় প্রবেশ করি। তো দেখুন, ডি ক্যাটাগরিতেও আমাদের তিনটা শিপিং টার্মস আছে। শিপিং টার্মস গুলো হলো ডিএপি, ডিপিইউ এবং ডিডিপি। তো ডিএপি এর ফুল ফর্ম হলো ডেলিভার্ড অ্যাট প্লেস। দেন ডিপিইউ এর ফুল ফর্ম হলো ডেলিভার্ড অ্যাট প্লেস আনলোডেড এবং ডিডিপি এর ফুল ফর্ম হলো ডেলিভার্ড ডিউটি পেইড। তো প্রথমেই আমরা ডিএপি নিয়ে কথা বলবো, যার ফুল ফর্ম হলো ডেলিভার্ড অ্যাট প্লেস। দেখুন, এই ডেলিভারি শিপিং টার্মসটা যিনি বায়ার তার জন্য খুবই রিল্যাক্সেবল একটা শিপিং টার্মস। এখানে অ্যাজ এ বায়ার আপনাকে খুব বেশি কাজ করতে হবে না, আপনাকে শুধু দুটো কাজ করতে হবে। সেটা হলো প্রোডাক্টটা যখন আপনার দেশে চলে আসবে, দেন আপনার দেশের কাস্টমসের যে খরচটা আছে এই খরচটা শুধু আপনাকে বিয়ার করতে হবে। তারপরে হলো আপনার প্রোডাক্টটা যখন ওয়্যার হাউসে চলে আসবে, ওয়্যার হাউসে আসার পরে ট্রাক থেকে অথবা কন্টেইনার থেকে যখন প্রোডাক্টটা আনলোড করবেন, সেক্ষেত্রে আনলোড করার লেবার পেমেন্ট আপনাকে দিতে হবে। এছাড়া আর বাকি সকল কাজ কিন্তু সাপ্লায়ার করবেন, অর্থাৎ যিনি এক্সপোর্ট করবেন তিনি করবেন। তো আমরা যদি পুরো প্রসেসটা একটু রিক্যাপ করি তাহলে আমরা বুঝতে পারবো যে এই পেমেন্ট সিস্টেমটা কিভাবে হয়। তো নর্মালি পেমেন্ট সিস্টেমে যেটা হয়, একেবারে শুরু থেকেই বলছি, সেটা হলো আপনার সাপ্লায়ারের ফ্যাক্টরি থেকে শুরু করে সেখানকার যত ধরনের কস্ট আছে, সেখানকার লজিস্টিক কস্ট, লেবার কস্ট, ক্রেনের কস্ট, প্লাস হলো ওই দেশের যে কাস্টমসের কস্ট এবং ফ্রেট কস্ট, এই সকল কিছু সে ওখান থেকে বিয়ার করবে। এই সকল কিছু বিয়ার করার পরেও যখন প্রোডাক্টটা আপনার দেশে চলে আসবে, এজ এ বায়ার আপনাকে শুধু আপনার কাস্টমসের খরচটা দিতে হবে। কাস্টমসের খরচ দেওয়ার পরে আবার যে ট্রান্সপোর্টেশন অথবা লজিস্টিক খরচটা আছে আপনার ওয়্যার হাউসে আসার জন্য, এই খরচটাও মূলত আপনার সাপ্লায়ার দেবে। আপনাকে শুধুমাত্র ওই ট্রান্সপোর্টেশন থেকে প্রোডাক্টটা নামানোর জন্য যে লেবার কস্টটা লাগবে ওই লেবার কস্টটা দিতে হবে, অর্থাৎ আপনার ওয়্যার হাউসে ঢুকানোর জন্য যে লেবার কস্টটা লাগবে শুধু এটাই দিতে হবে। এটাই হলো এই শিপিং টার্মসের সিস্টেম। তো এই ধরনের শিপিং টার্মস গুলো বিশেষ করে যারা ইন্ডিভিজুয়াল কমার্শিয়াল ইম্পোর্টার অথবা আপনার ইন্ডিভিজুয়াল এক্সপোর্টার, তাদের ক্ষেত্রে এগুলো মেনটেন করা কঠিন হয়ে যায়। এগুলো বেসিক্যালি করা হয় যাদের মাল্টিন্যাশনাল কোম্পানি আছে, তারা মূলত এই ধরনের শিপিং টার্মস এর উপর কাজ করে। আর আরেকটা শ্রেণী এই ধরনের শিপিং টার্মস এর উপর কাজ করে, যেটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতায় বলছি, সেটা হলো বাংলাদেশে কিন্তু প্রচুর পরিমাণে চাইনিজ এবং ইন্ডিয়ান কোম্পানি আছে যারা তাদের দেশ থেকে প্রোডাক্টটা একেবারে আমাদের দেশের নির্দিষ্ট বায়ারের নির্দিষ্ট ওয়্যার হাউস পর্যন্ত পৌঁছায় দিবে তাদের দায়িত্ব। এই ধরনের কিছু কোম্পানি আছে যারা এই কাজগুলো করে। তো আশা করি এই শিপিং টার্মসটা বুঝতে পেরেছেন। এখন আমরা কথা বলবো ডিপিইউ নিয়ে, যেটার ফুল ফর্ম হলো ডেলিভার্ড অ্যাট প্লেস আনলোডেড। আগের শিপিং টার্মস থেকে এই শিপিং টার্মসটা আরো বেশি মজার। এখানে আপনার কাজ আরো কমে যাবে এজ এ বায়ার। আপনাকে শুধুমাত্র বাংলাদেশে আসার পরে যে কাস্টমসের খরচটা আছে শুধুমাত্র ওই খরচটাই বিয়ার করতে হবে, আর কোনো ধরনের খরচ বিয়ার করতে হবে না। সকল খরচ সাপ্লায়ার বা এক্সপোর্টার উনি নিজে বিয়ার করবে। উনি নিজে সকল কিছু বিয়ার করে দেন প্রোডাক্টটা আপনার ওয়্যার হাউসে আনলোড পর্যন্ত করে দেবে, এবং আনলোড করার সময় যে লেবারের খরচটা আছে ওই খরচটাও এই শিপিং টার্মস এর ভিতর আছে। এখানে শুধুমাত্র আপনাকে কাস্টমসের খরচটাই দিতে হবে, আর সকল খরচ সাপ্লায়ারের বা এক্সপোর্টারের এন্ডে থাকবে। আশা করি বুঝতে পেরেছেন। তো ডি ক্যাটাগরির আমরা সর্বশেষ যে শিপিং টার্মসটা নিয়ে কথা বলবো সেটা হলো ডিডিপি, অর্থাৎ ডেলিভার্ড ডিউটি পেইড। এই শিপিং টার্মসটা আরো বেশি মজার। এখানে আপনার দেশে আসার পরে আপনাকে আপনার দেশের কাস্টমসের ডিউটিটা পর্যন্ত দিতে হবে না, ওই টাকাটাও কিন্তু সাপ্লায়ার উনি নিজে দিবেন। আপনি শুধুমাত্র আপনার ওয়্যার হাউসে আনলোড করার জন্য যে লেবারের খরচটা আছে শুধুমাত্র ওই খরচটা বিয়ার করবেন, বাকি এ টু জেড যা আছে সকল কিছু সাপ্লায়ার বিয়ার করবে। তো বুঝতেই পারছেন এই শিপিং টার্মসটা কত বেশি মজার। বাট কথা হলো এই ধরনের শিপিং টার্মসে খুবই কম পরিমাণ কাজ হয়, আর আমাদের দেশে খুব একটা হয় না বললেই চলে। সাধারণত যেসব কোম্পানিগুলো মাল্টিন্যাশনাল কোম্পানি তারা নিজেরা করে, অথবা এমন কিছু কোম্পানি আছে যাদের নেটওয়ার্ক অনেক বেশি স্ট্রং, বিভিন্ন দেশে তাদের অফিস আছে, তারা হয়তো ওই লজিস্টিক সাপোর্টটা যখন দিতে পারে দেন তারা এই ধরনের শিপমেন্ট টার্মস এর উপর বিজনেস করে। আদারওয়াইজ যারা ইন্ডিভিজুয়াল কমার্শিয়াল ইম্পোর্টার আছেন তারা কিন্তু এই ধরনের টার্মসে ব্যবসা করেন না, এবং ইন্ডিভিজুয়াল এক্সপোর্টাররা তো আরো বেশি করেন না, কারণ তাদের জন্য এই ব্যাপারগুলো আরো বেশি কষ্টসাধ্য হয়ে যায়। আশা করি বুঝতে পেরেছেন। তবুও কিছু বুঝতে কষ্ট হলে অবশ্যই কমেন্ট করবেন, ইনশাল্লাহ কমেন্ট সেকশনে কথা হবে।
তো এখন আমরা যে শিপিং টার্মসটা নিয়ে কথা বলবো সেটা হলো ই ক্যাটাগরির। এখানে একটাই মাত্র শিপিং টার্মস আছে, যেটাকে আমরা সংক্ষেপে EXW বলে থাকি, যার ফুল ফর্ম হলো এক্স ওয়ার্ক। এক্স ওয়ার্কটা খুবই চমৎকার একটা শিপিং টার্মস। এটা শুধুমাত্র সাপ্লায়ার বা এক্সপোর্টারের জন্য। কারণ হলো এখানে এক্সপোর্টার অথবা সাপ্লায়ারের কোনো ধরনের কোনো হ্যাসেল, কোনো চার্জ, কোনো ধরনের পেইন, কোনো কিছুই তাকে নিতে হয় না। শুধুমাত্র তার ফ্যাক্টরিতে উৎপাদনের যে খরচটা আছে ওই খরচটা দিয়েই সে এক্স ওয়ার্ক দামটা নির্ধারণ করে। তো নর্মালি যখন একজন সাপ্লায়ার এক্স ওয়ার্ক দামটা নির্ধারণ করে, সেক্ষেত্রে সে ওই প্রোডাক্টটা তার উৎপাদনের যে কস্ট ওটার সাথে সে শুধু তার প্রফিটের মার্জিনটা যোগ করে। সেটা 10%, 20%, 30% বা 40%, যে পরিমাণ সে প্রফিট করবে তার প্রোডাকশন কস্টের সাথে ওই প্রফিট মার্জিনটা যোগ করেই সে এক্স ওয়ার্ক দামটা দিয়ে দিবে। এবং এক্স ওয়ার্কের সিস্টেমটাই হলো এমন, যেখানে সাপ্লায়ার ফ্যাক্টরি থেকে প্রোডাক্টটা বুক করে দিবে, দেন তার আর কোনো ধরনের কাজ নাই। সে আর কোনো ধরনের চার্জ অথবা লজিস্টিক কস্ট কোনো কিছু সে বিয়ার করবে না, সকল কিছু ইম্পোর্টারকেই করতে হবে। এটাই হলো এক্স ওয়ার্ক শিপিং টার্মস। তো এই ধরনের শিপিং টার্মসও আসলে ইন্ডিভিজুয়াল ইম্পোর্টার যারা, তাদের ক্ষেত্রে করাটা কঠিন হয়ে যায়। ওই যে আগেই বললাম, যাদের ইন্টারন্যাশনাল নেটওয়ার্ক ভালো আছে অথবা বিভিন্ন দেশ থেকে তারা লজিস্টিক সাপোর্ট নিতে পারবে, তারা মূলত এই ধরনের শিপিং টার্মসে কাজ করে। অথবা যেসব মাল্টিন্যাশনাল কোম্পানি আছে তারা চাইলে এই শিপিং টার্মসের উপর কাজ করতে পারে। আশা করি বুঝতে পেরেছেন। এবার সর্বশেষ যে শিপিং টার্মসটা নিয়ে আলোচনা করব সেটা হলো এফ ক্যাটাগরি। এই এফ ক্যাটাগরিতে আমাদের তিনটা শিপিং টার্মস আছে। এই শিপিং টার্মস গুলো হলো FCA, FAS এবং FOB। তো FCA এর ফুল ফর্ম হলো ফ্রি ক্যারিয়ার, দেন FAS এর ফুল ফর্ম হলো ফ্রি অ্যালংসাইড শিপ, তারপর ফাইনালি FOB, যার ফুল ফর্ম হলো ফ্রি অন বোর্ড। তো চলুন আমরা এগুলো নিয়ে একটু বিস্তারিত জানি। তো FCA অর্থাৎ ফ্রি ক্যারিয়ার যেটা, এই শিপিং টার্মসটাতে মূলত সাপ্লায়ার তার দেশের কস্টগুলো দিবে এবং এই কস্টগুলো শুধুমাত্র তার পোর্টের কাস্টমস পর্যন্ত দিবে। দেন পোর্টের কাস্টমসের পরে হ্যান্ডেলিং কস্ট থেকে শুরু করে বাকি খরচগুলো এজ এ বায়ার আপনাকে দিতে হবে। তো এটা যদি একটু বিশ্লেষণ করি তাহলে এমনটা দাঁড়ায়, সেটা হলো প্রোডাক্টের কস্ট প্লাস হলো এই প্রোডাক্টটা লোড করার জন্য যে কস্ট সেটা, প্লাস হলো ফ্যাক্টরি থেকে পোর্ট পর্যন্ত আসার যে ট্রান্সপোর্টেশন কস্ট এটা, এবং হলো তার এক্সপোর্ট করার জন্য যে কাস্টমসের খরচ আছে এই খরচটা পর্যন্ত সাপ্লায়ার বহন করবে। দেন হলো কাস্টমসের পর থেকে কন্টেনারটা যখন জাহাজে উঠানো হবে তখন জাহাজে উঠানোর যে ক্রেন খরচটা আপনাকে দিতে হবে এজ এ ইম্পোর্টার, প্লাস হলো ফ্রেট কস্ট সহ বাকি যাবতীয় যত খরচ আছে খরচগুলো আপনাকে বিয়ার করতে হবে। এটাই হলো FCA, যেটাকে আমরা বলি ফ্রি ক্যারিয়ার। তো এই শিপিং টার্মসটা ইউ ক্যান ইউজ এনি টাইপ অফ ট্রান্সপোর্টেশন মোড, অর্থাৎ আপনি সকল ধরনের ট্রান্সপোর্টেশনই এই শিপিং টার্মসটা ব্যবহার করতে পারেন। সেটা হলো লাইক আপনার বাই রোড অথবা বাই রেল অথবা বাই এয়ার এবং বাই সি, আপনি সকল ধরনের ট্রান্সপোর্টেশন মোডেই এই শিপিং টার্মসটা ব্যবহার করতে পারবেন। এখন আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হলো FAS অর্থাৎ ফ্রি অ্যালংসাইড শিপ। এটাও কিন্তু লাইক অ্যাজ FCA, এখানে একটাই ব্যতিক্রম আছে, সেটা হলো FCA-টা আপনি যে কোনো ধরনের ট্রান্সপোর্টেশন মোডে ব্যবহার করতে পারবেন, বাট FAS যেটা আছে ফ্রি অ্যালংসাইড শিপ, এটা শুধুমাত্র আপনি মেরিটাইম ট্রান্সপোর্টেশনে ব্যবহার করতে পারবেন। মেরিটাইম মিনস হলো সি ট্রান্সপোর্টেশন, যেটাকে আমরা বলি এটাকে মেরিটাইম ট্রান্সপোর্টেশনও বলা হয়। তো এক্ষেত্রেও সেম, এক্ষেত্রে সাপ্লায়ার তার ফ্যাক্টরি থেকে শুরু করে তার দেশের কাস্টমস পর্যন্ত যত ধরনের খরচ আছে সকল কিছু সে বহন করবে, এবং কাস্টমসের পর থেকে যে খরচটা আছে অর্থাৎ আপনার কন্টেনারটা জাহাজে উঠানো থেকে শুরু করে বাকি যত ধরনের খরচ আছে সকল কিছু আপনাকে বহন করতে হবে, আর তার দেশের খরচটা সে বহন করবে। এটাকেই মূলত বলা হয় FAS ফ্রি অ্যালংসাইড শিপ। আশা করি বুঝতে পেরেছেন। এখন কথা বলবো এফ ক্যাটাগরির সর্বশেষ শিপিং টার্মসটা নিয়ে, যেটাকে আমরা সংক্ষেপে FOB বলে থাকি, যার ফুল ফর্ম হলো ফ্রি অন বোর্ড। এই ফ্রি অন বোর্ড সিস্টেমটাও অনেকটাই আগের মতো, এখানেও সাপ্লায়ার বা এক্সপোর্টার তার দেশের সকল খরচ বহন করবে, প্লাস এখানে কন্টেনারটা জাহাজে উঠানোর জন্য ক্রেনের যে খরচটা এই খরচটাও সাপ্লায়ার বহন করবে। কন্টেনারটা জাহাজে উঠানোর পর থেকে শুরু করে যত খরচ আছে এগুলা আপনাকে বহন করতে হবে, প্লাস আপনার দেশে আসার পরে আপনার দেশে যত ধরনের খরচ আছে এজ এ বায়ার এগুলা আপনাকে বহন করতে হবে। এটাই মূলত FOB-র সিস্টেম। FOB-টা খুব কমন একটা শিপিং টার্মস, যেটা মোটামুটি পৃথিবীর সব দেশে ইউজ করে, প্লাস যেসব ইন্ডিভিজুয়াল কমার্শিয়াল ইম্পোর্টাররা আছেন ওনারাও এটা ইউজ করতে পারেন। তো আবারও যদি একটু রিক্যাপ করি, সেটা হলো FOB-টা হলো সাপ্লায়ার তার দেশের সকল খরচ বহন করবেন, কিন্তু ফ্রেট কস্ট সহ যাবতীয় যত কস্ট আছে এই দিকের এগুলা এজ এ ইম্পোর্টার আপনাকে বহন করতে হবে। এটাই হলো মূলত FOB। আর FOB এই টার্মসটা শুধুমাত্র ইউজ হয় আপনার
সি শিপমেন্টের ক্ষেত্রে। বাট আপনার যদি বাই এয়ারে হয় অথবা বাই রোডে হয় অথবা বাই রেলে হয়, সেক্ষেত্রে কিন্তু আপনি এফওবি ইউজ করতে পারবেন না। সেক্ষেত্রে আপনাকে ওই যে আগেই বললাম এফসিএ অর্থাৎ ফ্রি ক্যারিয়ার, আপনাকে সেটাই ইউজ করতে হবে। আশা করি বুঝতে পেরেছেন ব্যাপারটা। তো এ ছিল আমাদের মোটামুটি আজকের ভিডিও, যেখানে আমি বাকি শিপিং টার্মস গুলো কভার করার চেষ্টা করেছি। তবুও যদি আপনাদের বুঝতে প্রবলেম হয়, কোনো ধরনের সমস্যা ফেস করেন, সেক্ষেত্রে আবারও বলছি আপনারা ভিডিওর কমেন্ট সেকশনে লিখবেন, আমি ইনশাআল্লাহ যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আজ তাহলে এই পর্যন্তই থাকুক, ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।